দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শরীফ জহির। শরীফ জহির, প্রতিবেদন দেখে কোনো মন্তব্য করতে চান কিনা? কাজ যেভাবে এগোচ্ছে সেটা কি যথেষ্ট গতিতে এগোচ্ছে বলে মনে করেন? না, আমার তো মনে হচ্ছে যে আমাদের নতুন বোর্ড যে আসলে ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ হবে এই এনভায়রনমেন্টে কাজ করা। তো আমরা চেষ্টা করবো যত সুন্দর করে এটাকে গোছায় কাজ করা যায় আর কি। 2020 সালের মধ্যে শেষ হবে আশাবাদ ব্যক্ত করেছেন প্রকল্প পরিচালক। আপনার কি মনে হয়? আমরা সম্ভব, আসলে 2020-এর মধ্যে করা সম্ভব, এন্ড উই উইল ডেফিনেটলি ট্রাই টু এক্সপিডাইট ইট, এবং এটা চেষ্টা করবো যে সুন্দর করে করার জন্য বিল্ডিংটা। আচ্ছা, এটি করতে গিয়ে কি পরিমাণ ব্যয় করতে হলো বিজিএমই কে? এখনো কি আর্থিক কোনো সংকটে ভুগছে কিনা বিজিএমই? মানে অর্থ সংকটে কি বিল্ডিং এর কাজ, নতুন ভবন তৈরির কাজ বিলম্ব হচ্ছে কিনা সেটা একটু জানতে চাই। না, আমার মনে হয় না। আশা করি আমরা যথেষ্ট রেভিনিউ যে এক্সপেন্ডিচার হবে সেটা ম্যানেজ করতে পারবো আমরা বিজিএম এর থেকে। বাট যেটা হচ্ছে যে টাইম আমাদের খুবই হাতে কম ছিল, এবং যেটা আমরা দেখতেছি যে এটা তো অ্যাকচুয়ালি বিজিএম তো একটা অ্যাক্টিভ বডি। আপনি যদি দেখেন বিজিএম এর কিন্তু প্রচুর ফাংশন থাকে, যেহেতু এখানে কোনো মিনিস্ট্রি নেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখুন আমাদের ইউডি থেকে শুরু করে এখানে অ্যাক্টিভ কিছু কাজ থাকে আর কি। তো আমাদের আসলে সবচেয়ে আগে বুঝতে হবে যে আমাদের গার্মেন্ট যে ইন্ডাস্ট্রিটা, এটা কতটুকু ইম্পর্টেন্ট আমাদের ইকোনমির জন্য এবং কতটুকু ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমরা সবাই জানি 86% অফ দ্য এক্সপোর্ট ইজ ডিপেন্ডেন্ট অন দিস। এখানে ওভার 4 মিলিয়ন ওয়ার্কফোর্স কাজ করছে, এবং আপনি যদি দেখেন আপনার বাংলাদেশ ইকোনমি কিন্তু সবকিছুই এফএমসিজি থেকে শুরু করে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সবকিছুই কিন্তু প্রিডমিনেন্টলি ডিপেন্ডেন্ট অন দিস ইন্ডাস্ট্রি। তো সুতরাং এই ইন্ডাস্ট্রিতে যেন কোনো অসুবিধা না হয় সেটা আবার সবার খেয়াল রাখতে হবে আর কি, কারণ এটা তো একটা মানে উই আর ডিপেন্ডেন্ট অন দিস ইন্ডাস্ট্রি। তো সুতরাং যে এখন আমরা যে একটা নতুন একটা বিল্ডিং এ যাচ্ছি, বিল্ডিং এ যে সিচুয়েশন, আশা করি যে সবাই যেন জিনিসটা ফিল করে যে ইন্ডাস্ট্রি যদি সাফার করে তাহলে কিন্তু পুরো নেশন সাফার করবে। শুরুতেই যেহেতু সবগুলো অংশ নিয়ে যেতে পারছে না বিজিএমই, মানে যেহেতু ভবন এখানে সীমাবদ্ধ, মানে 4 তলা হয়েছে কাজ, সুতরাং পুরোপুরি ফাংশনাল হতো একটু সময় লাগবে বিজিএমই কে পুরোপুরি কাজ করার জন্য। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে বিজিএমই এর যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার সঙ্গে। বিরতির পর ফিরে আসছি। দর্শক, বিরতির পর ফিরছি তালিকাতায়, সঙ্গে থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে আরেকবার। আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শরীফ জহির। আলোচনা করছিলাম বিজিএমই এর নতুন ভবন, নির্বাচন এবং প্রত্যাশাকে ঘিরে কি অবস্থা সেই বিষয়গুলো। নতুন ভবন নিয়ে আমরা আলোচনা করছিলাম শরীফ জহির। এখন একটু বিজিএমই এর নির্বাচন নিয়ে কথা বলতে চাই। নির্বাচন হতে যাচ্ছে এখন। এই নির্বাচনের বিষয়টি, এখন বিজিএমই এর কয়টি পরিষদ রয়েছে? 3টি খুব সম্ভবত, যতটুকু জানি। সম্মিলিত পরিষদ, ফোরাম এবং স্বাধীনতা পরিষদ। তো নির্বাচনের সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে, এবং এটি কি পুরনো ভবনই হচ্ছে কিনা নির্বাচনটি? পুরনো ভবনই হচ্ছে। 6 তারিখে ইলেকশন, শনিবারে আমাদের। 3 বছর পর আমরা। ভোট কখন থেকে শুরু হবে? সকাল 10টা থেকে শুরু হবে। কয়টা পর্যন্ত চলবে ভোট? সন্ধ্যা পর্যন্ত চলবে। কেমন হবে নির্বাচন সব মিলিয়ে? কতজন এবার? আমরা খুবই অপটিমিস্টিক অ্যাকচুয়ালি। যেটা হচ্ছে যে আমাদের যে সম্মিলিত পরিষদ এবং ফোরাম, দুইটা যে সংগঠন, সেটা আমরা একসাথে মিউচুয়ালি ডিসাইড করে আন্ডার মিসেস রুবানা হক, ওনার লিডারশিপের আন্ডারে আমরা একটা কোয়ালিশন ফর্ম করেছি। এবং আমার ধারণা যে এবার যে বোর্ড ক্যান্ডিডেটস যারা আসছে তারা অসম্ভব স্ট্রং, এবং তারা একটা ভালো কাজ করার সুযোগ থাকবে আর কি বিজিএম এর। আমি যদি যেটা বলছিলাম আর কি এর আগে, যে বিজিএমএ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন, যেহেতু এখানে ডিরেক্ট কোনো মিনিস্ট্রি নেই, হ্যাঁ, যেরকম টেক্সটাইল বা জুট আছে, এখানে কিন্তু বিজিএমএ প্লেজ দ্যাট কাইন্ড অফ রোল। আর বর্তমানে কিন্তু ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক না? আমরা $30 বিলিয়ন ক্রস করছি, সামনে আমরা $50 বিলিয়ন যাওয়ার চিন্তা করছি। তো এটা যদি একটা স্ট্রং যদি একটা অর্গানাইজেশন না হয়, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রি একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে। তো আমি আশা করি যে আমাদের যে প্যানেল লিডার আছে মিসেস রুবানা হক, শি ইজ এক্সট্রিমলি কোয়ালিফাইড, এবং যদি যে সংগঠন যেটা আমরা করেছি একসাথে, আপনি যদি দেখেন যে প্রিভিয়াস যত বিজিএমএ প্রেসিডেন্ট আছে সবাই কিন্তু ওনারা এটাকে এন্ডোর্স করছে। তার সাথে সাথে বর্তমান মিনিস্টাররা আছে, আমাদের মেয়র আছে, এবং প্রচুর পার্লামেন্টারিয়ান আছে, যারা নাকি সবাই আমাদের এই যে একসাথে যে অ্যাসোসিয়েশনটা, সেটাকে কিন্তু তারা ওয়েলকাম করতেছে। জি, এখন বর্তমান যিনি সভাপতি রয়েছেন, তার থেকে রুবানা হককে কতটুকু এগিয়ে রাখবেন আপনি? কিভাবে এগিয়ে রাখবেন, কোন দিক থেকে? না, সবাই তো ধরেন চেষ্টা করেছে। আমাদের যে সিদ্দিকুর রহমান সাহেব যে বর্তমান প্রেসিডেন্ট আছে, উনিও প্রচুর কষ্ট করেছে, প্রচুর খাটছে,
উনি নিজের ব্যবসা স্যাক্রিফাইস করে কিন্তু এই এতগুলো বছর এখানে সময় দিয়েছে। তো আশা করি যে আমাদের যে নতুন লিডারশিপ আসছে এবং আমাদের ফার্স্ট ফিমেল রিপ্রেজেন্টেটিভ, আমরা যদি দেখি এই ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর মানে স্টেক হোল্ডার কিন্তু ফিমেল ডমিনেটেড, ঠিক না? তো উনি যেহেতু আসছে, আমরা আশা করি যে ওনার যে এডুকেশন যে ব্যাকগ্রাউন্ড আছে, যে এক্সপোজার আছে, হ্যাঁ, যে আমাদের যেরকম বিভিন্ন ব্র্যান্ডদের সাথে আমাদের নেগোশিয়েট করতে হয় বা কাজ করতে হয়, বিভিন্ন অ্যাম্বাসেডারদের সাথে কাজ করতে হয়, রাইট? আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করছি এটা। তো ওনার এই বিষয়ে ডেফিনেটলি যথেষ্ট স্কিল আছে এবং উনি কিন্তু নিজের ব্যবসা যেটা আমাদের মোহাম্মদী গ্রুপ, উনি কিন্তু সেটা রান করে এসেছে। এবং তার সাথে যদি দেখেন যে এবার যারা প্যানেল ক্যান্ডিডেটস, তারা কিন্তু সবাই কিন্তু সাকসেসফুল এন্টারপ্রেনার্স নিজেদের সেক্টরে। তো আশা করি যে সবাই যখন একসাথে মিলে কাজ করতে পারলে আমরা একটা ভালো একটা রেজাল্ট আনতে পারবো। আচ্ছা, তার মানে হচ্ছে ইলেকশন হচ্ছে, কিন্তু ইলেকশনে আসলে সিলেকশন হয়ে গেছে হচ্ছে সভাপতির পদটি, সেটি সিলেক্টেড না না না, এখন তো ইলেকশন হচ্ছে। হ্যাঁ, ইলেকশনে আমরা একটা প্যানেল আমরা রান করছি না। রুবানা হক তাহলে তো সভাপতি নির্বাচিত। রুবানা হক হচ্ছে আমাদের যে প্যানেলটা আছে, সেখানে আমরা যদি ইলেক্টেড হই তাহলে আমরা উই হ্যাভ ডিসাইডেড যে উনি প্যানেল লিডার হিসেবে রিপ্রেজেন্ট। কিন্তু এমনিতে তো একটি সম্মত সমঝোতা ছিল ফোরাম এবং সম্মিলিত পরিষদের, যে একবার হচ্ছে এই প্যানেল থেকে হবে, আরেকবার এই প্যানেল থেকে হবে। তো সেই সূত্রে তো হিসাব করলে আপনাদের প্যানেল থেকে এবার হওয়ার কথা। জি, সেটা সেই হিসাবে রুবানা হক যেহেতু ফোরামের থেকে আসছে, সেহেতু এটা কাইন্ড অফ ডিসাইডেড, মিউচুয়ালি এগ্রিড যে উনি এবার লিডারশিপটা নেবে। আচ্ছা, তো এই বিষয়টা একটু পরিষ্কার হতে চাই যে কেন সভাপতির পদটি কেন আপনারা এইভাবে সমঝোতার ভিত্তিতে কেন নির্ধারণ করেন? কেন এটা পুরোপুরি নির্বাচনের পদ্ধতির উপর, ইলেকশনের উপর ছেড়ে দেওয়া হয় না, সমঝোতার ভিত্তিতে কেন হয় না? আপনি যদি দেখেন অ্যাকচুয়ালি আমরা তো ক্যান্ডিডেট গুলোকে আমরা ইলেক্ট করছি, রাইট? বোর্ড মেম্বার্স, বোর্ড ডিরেক্টরসদেরকে। তো আলটিমেটলি কিন্তু বোর্ড ডিরেক্টরসটাই ডিসাইড করবে যে কে প্রেসিডেন্ট হবে, কে ভাইস প্রেসিডেন্ট হবে। তো সেই আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা মিউচুয়ালি আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে তো কোনো অসুবিধা নেই, ঠিক না? যেহেতু আমরা যারা ক্যান্ডিডেট, আমরা সবাই অলরেডি অ্যাকসেপ্ট করছি ওনার লিডারশিপটা, সেহেতু এটা নিয়ে কোনো অসুবিধা আমি দেখি না আর কি। আপনাদের পোশাক শিল্প মালিকরাই অনেকে বলে থাকেন যে যদি একদম সরাসরি ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত না হন, সংগঠনের সভাপতি নির্বাচিত না হন, সেক্ষেত্রে সাধারণ সদস্যদের কাছে অনেক ক্ষেত্রে দায়বদ্ধতার জায়গাটি তৈরি হয় না। সেটা প্রেসিডেন্টের পজিশনটা না, সেটা হচ্ছে বোর্ড, টোটাল বোর্ডের পজিশনটা নিয়ে আপনি যেটা বলছেন আর কি, সেটার কোয়েশ্চেনটা আর কি। তো আমরাও কিন্তু অ্যাকচুয়ালি চাই যে ইলেকশন হোক, ঠিক না? ইলেকশন আগেও হয়েছে এবং ইলেকশন হেলদি, ঠিক না? এখন যেহেতু আমরা ইলেকশনের কারণে আমরা ক্যাম্পেইনিং করছি, আমরা ভোটারদের কাছে যাচ্ছি, আমরা কিন্তু কোনো সময় ইলেকশন মানা করি নাই। বাট হোয়াট ইজ অ্যান ইলেকশন? ইলেকশন ইজ বেসিক্যালি আ কনসেনসাস। তো যদি আপনি দুটো রানিং পার্টি যদি একসাথে মিউচুয়ালি ডিসাইড করে, তাহলে অটোমেটিক্যালি ইলেকশন প্রসেসটা আমরা ওভারকাম করতে পারছি। বাট যদি ইলেকশনে ক্যান্ডিডেটস থাকে, অবভিয়াসলি ইলেকশন হবে। আমরা তো চাই ইলেকশন হোক অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন সম্মিলিত পরিষদ এবং হচ্ছে ফোরাম, এর বাইরেও আমরা আরেকটি পরিষদের কথা শুনছি, সেটা হচ্ছে স্বাধীনতা পরিষদ। জি, তারা আসলে জোর দাবি জানিয়েছে নির্বাচনের পক্ষে, অনেকদিন ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এখন স্বাধীনতা পরিষদের অবস্থানটি আসলে কি? না আসলে কি নির্বাচন তো সমঝোতা যদি দুইটি প্যানেলের মধ্যে হয়, ফোরাম আর সম্মিলিত পরিষদ, সেখানে স্বাধীনতা পরিষদের অবস্থানটি কোথায়? তো আমি আপনাকে বলি, বিজিএম এর যে ইলেকশন প্রসেসটা, এটা কিন্তু একটা এক্সাম্পল হিসেবে আপনারা নিতে পারেন। বিগত যতবারই ইলেকশন হয়েছে, এটা একটা ফেয়ার প্রসেসের মাধ্যমে হয়েছে। এবং আগে যেটা ছিল যে ফোরাম এবং সম্মিলিত পরিষদ প্রাইমারিলি অপোজ, দে ওয়্যার কন্টেস্টিং, এবং ইলেকশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এবং যে জিতেছে, যে অপোজিশন যারা ছিল, তারা ওয়েলকাম করছে। এটা কিন্তু সেটস অ্যান এক্সাম্পল। তো এখানেও আমরা কিন্তু ইলেকশনের এগেইনস্টে কিন্তু কেউ নেই। আমরা উই ওয়ান্টেড দ্য ইলেকশন হচ্ছে খুবই ভালো। যেটা আরেকটা দল যেটা আসছে, সেটা ওনারা ওই কাইন্ড অফ সেন্টিমেন্টটা ইউজ করতে চাচ্ছে যে ইলেকশন, কিন্তু ওনারা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকশন ক্রিয়েট করছে না, কারণ বিজেএমএ তো ইলেকশন সব সময় হয়ে আসছে। তো ইলেকশন হচ্ছে, আমরাও ইলেকশন কন্টেস্ট করছি। তো যেটা হচ্ছে যে যেটা আমি বললাম যে একটা স্ট্রং একটা বিজিএমএ দরকার আমাদের, হ্যাঁ, যেটা নাকি আমি যেটা বলছি যে এন্ডোর্স বাই প্রিভিয়াস প্রেসিডেন্টস এবং বর্তমান মন্ত্রিসভা থেকে শুরু করে, ওনারা চায়, এন্ডোর্স করে, তো অটোমেটিক্যালি সেটা কিন্তু স্ট্রং হবে। এবং ফোরাম এবং সম্মিলিত পরিষদের যে কোয়ালিশনটা, এটা ডেফিনেটলি ইটস মাচ স্ট্রঙ্গার। অ্যান্ড যেটা আমি বললাম যে ইলেকশন কি জিনিস, ইটস এ কনসেনসাস। তো আপনি প্রাইমারি মেজরিটি আপনি চায় যে আমরা আসি, তাহলে অটোমেটিক্যালি আমরা তো দিস ইজ অলসো পার্ট অফ দ্য ইলেকশন প্রসেস। তো আমরা খুবই কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা ইলেক্টেড হব
এবং আমরাই আসবো এবং এটা আমরা সার্ভ করতে পারবো, আর বেটার সার্ভ করতে পারবো যদি আমাদের পুরো প্যানেলটা যদি ইলেক্টেড হয় একসাথে। স্বাধীনতা পরিষদের সঙ্গে কি সমঝোতা করতে হবে কিনা ভবিষ্যতে, যে এরকম যেহেতু নির্ধারণ ছিল যে সম্মিলিত পরিষদ থেকে একবার, ফোরাম থেকে একবার, এখন কি স্বাধীনতা পরিষদও কি সেই দাবিটি জানাবে? না, বেসিক্যালি আমরা দেখি, কারণ এটা তো প্রথম ওনারা আসছে, হ্যাঁ, তো ওনারা এমন হতে পারে যে তাদের পপুলারিটিটা কেমন আমরা জানতে পারবো। তারা নিশ্চয়ই ফোরামের সঙ্গেও আলোচনা করেছেন, তাদের প্রস্তাবনাগুলো সেগুলো আমরা নাই বলি। ধরেন ওখানে বেসিক্যালি আমরা যেটা দেখছি যে ওই দলটি অ্যাকচুয়ালি একজন দুজনই ওটাকে লিড করছে, এবং এমনও সিচুয়েশন হয়তো বা ছিল যে তারা হয়তো বা পুরো টোটাল প্রসেসটাই হয়তো বা এলিমিনেট করতো যদি আমরা একটা, এরকম কথা উঠেছে, অবশ্য আমার এখন হয়তো বলা উচিত না, বাট ওনারা হয়তো পুরো প্রসেসটা এলিমিনেট করতো ওনারা যদি একজন বা দুজন যদি চলে আসতো। তো তাহলে ওনাদের যে প্যানেলটা, ওনারা কিন্তু এই যে ঢাকা থেকে 26 জন দাঁড়ানোর কথা, ওরা কিন্তু পুরো প্যানেল কিন্তু ওনারা দিতে পারেনি। ওনারা আই থিঙ্ক 17 জন বা কতজন ওখানে ক্যান্ডিডেট দিয়েছে আর কি। এবং আমার ধারণা যে ওরা দে আর নট ভেরি স্ট্রং, বাট সিন্স দে আর কন্টেস্টিং, আমরা তাদেরকে ওয়েল উইশেস জানাচ্ছি এবং তারা আসুক, আমরা দেখি ওনারা কেমন করে। জি, ওনাদের উপর হামলার এক ধরনের অভিযোগ আমরা শুনেছিলাম, প্রেস ক্লাবে ওনারা মানববন্ধনও করেছেন। না, একদমই বাজে কথা। কারণ সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে আসলে কি হলো, আসলে তাদের উপর হামলার অভিযোগ তারা করেছেন। না, এগুলো আসলে একটা জাস্ট সেন্টিমেন্ট ক্রিয়েট করার কথা, যে তারা যখন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন তখন তারা হামলা বাধার মুখে পড়ে। অ্যাকচুয়ালি ঠিক সেই মুহূর্তে আমি বিজিএম এর ভবনে, আমিও তখন, আপনি নিশ্চয়ই শুনেছেন বিষয়টি। হ্যাঁ, আমি শুনেছি, বাট আমার মনে হয় এটার কোনো জাস্টিফিকেশন নেই, কারণ ইলেকশন কমিশন যেটা বিজিএম এর, এটা কিন্তু এক্সট্রিমলি ফেয়ার, এবং তারা কিন্তু খুব সুন্দর করে সবকিছু অ্যাকসেপ্ট করতেছে। এবং ভবনে যখন আমরা ঢুকি তখন কিন্তু আমি একই টাইমেই কিন্তু আমরা ঢুকতেছিলাম সবাই মিলে। সুতরাং ওগুলো কোনো ব্যাপার না, আসলে এটা কোনো ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর না। আমরা একটা বড় একটা বিষয় হচ্ছে যে কিন্তু ইলেকশন হচ্ছে, যেহেতু এরকম অভিযোগ বা এরকম আরেকটি পরিষদ দাঁড়িয়ে গেল, সেক্ষেত্রে নির্বাচনের দিন কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা, এরকম কোনো আশঙ্কা কি থাকছে? না না না, কমপ্লিটলি নট। কারণ এখানে যেটা আমি বললাম যে বিজিএম একটা এক্সাম্পল, অ্যাকচুয়ালি একটা, তো আমরা একটা ভালো একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই, এবং আমরা যেটা বলছি যে এখনো বলছি যে আমরা ওয়েলকাম করছি যে আসুক ইলেকশনে কন্টেস্ট করতে। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। ওকে, কোন দলের কি ম্যানিফেস্টো ইশতেহার দিয়েছে সেগুলো একটু শুনবো আপনার কাছ থেকে, কিন্তু আমাদের বিরতির সময় হয়ে গেছে। আরেকটি বিরতির পর ফিরে এসে এই বিষয়গুলো শুনবো যে নেতৃত্বে আসার পর তারা কি কি করবেন এই সংগঠনগুলোর জন্য। দর্শক, বিরতির পর ফিরে আসছি আমরা তালিকাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে। আমরা আলোচনা করছিলাম বিজিএম এর নতুন ভবন, নির্বাচন এবং সামনের যে নেতৃত্ব তার প্রত্যাশাকে ঘিরে। আমাদের সঙ্গে রয়েছেন আলোচনা অনন্ত গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শরীফ জহির। শরীফ জহির, আমরা আলোচনায় যাব, কিন্তু আজকে একটু শেয়ার বাজারের পরিস্থিতি জানিয়ে দিয়ে তারপর আলোচনায় ফিরে আসছি। দর্শক, আজকে শেয়ার বাজারের খবরাখবর জেনে নিতে চাই। আজকে সপ্তাহের তৃতীয় কার্য দিবস, আজকে মঙ্গলবার। দেখতে পাচ্ছি ডিএসসি এক্স যেটি প্রধান সূচক, সেখানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 30 পয়েন্টের মতো যুক্ত হয়েছে। বেশ ইতিবাচক অবস্থা আজকে শেয়ার বাজারে, এখনো পর্যন্ত 5533 পয়েন্ট। ডিএসসি এক্স যেটি, ডিএসসি এস যেটি সরিয়া সূচক, সেখানে 6 পয়েন্টের মতো যুক্ত হয়েছে, অবস্থান করছে 1283 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে দেখতে পাচ্ছি 12 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে, অবস্থান করছে এই মুহূর্তে 1983 পয়েন্টে। এবং ঢাকার পুঁজিবাজারে 2 ঘন্টার বেশি সময় ধরে লেনদেন চলছে। লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 217 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড এবং হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দর বেড়েছে এখনো পর্যন্ত অধিকাংশই। 225টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে 68টির এবং অপরিবর্তিত রয়েছে 48টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা, সেটি একটু এক নজর দেখে নিতে চাই। টপ 20 তালিকা বলছে মন্য সিরামিক রয়েছে প্রথম অবস্থানে, এই মুহূর্তে লেনদেন হচ্ছে 366 টাকায়। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকার পুঁজিবাজারের টপ 20-তে, এই মুহূর্তে লেনদেন হচ্ছে 414 টাকা 40 পয়সায়। ব্যাটবিসি রয়েছে 3 নম্বরে, সেটি লেনদেন হচ্ছে 4644 টাকায়। আলিফ রয়েছে 4 নম্বরে, 72 টাকা 20 পয়সা। গ্রামীণ ফোন টেলিকম খাতের প্রতিষ্ঠান, সেটি লেনদেন হচ্ছে 414 টাকা 70 পয়সায়। বাংলাদেশ সাবমেরিন কেবল, সেটি লেনদেন হচ্ছে দেখতে পাচ্ছি 163 টাকায়। কনফিডেন্স সিমেন্ট, সেটি 171 টাকা 30 পয়সা। সুরিত ইন্ডাস্ট্রিজ 38 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে ঠিক এই মুহূর্তে। জেএমআই সিরিঞ্জ 371 টাকা 90 পয়সা। ইউনাইটেড ফাইন্যান্স লেনদেন হচ্ছে এই মুহূর্তে 19 টাকা 20 পয়সায়। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান টপ 20-তে এই মুহূর্তে ব্র্যাক ব্যাংকে দেখতে পাচ্ছি, সেটি রয়েছে 12 নম্বরে। ডাচ বাংলা ব্যাংকও রয়েছে 11 নম্বর অবস্থানে। আর কোনো ব্যাংকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ঢাকার পুঁজিবাজারের টপ 20-তে। দর্শক, এই ছিল আমার কাছে স্টক মার্কেটের এই মুহূর্তের খবরাখবর। আমরা আবারও ফিরছি আমাদের তালিকাতার নিয়মিত আলোচনায়। বিজিএমই এর নির্বাচনী আলোচনা করছিলাম বিরতির আগে।
যে বিষয়টি জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে সবাই তো নিজের মতো করে ইশতেহার দিয়েছে, ফোরাম কি ইশতেহার দিয়েছে সেটি হচ্ছে নির্বাচনে তারা জয়লাভ করলে তারা সংগঠনের জন্য কি কি করবে সেই বিষয়গুলো জানতে চাই। তো আমাদের যেটা এখানে তো সম্মিলিত পরিষদ এবং ফোরাম একসাথে আমরা মিলে আন্ডার মিসেস রুবানা হকের লিডারশিপে আমরা যে প্যানেলটা করছি সেটারই আমরা ম্যানিফেস্টো ক্রিয়েট করেছি। তো বেসিক্যালি ম্যানিফেস্টোটা যদি আমি শুরু করি, তো সেখানে অ্যাকচুয়ালি উই উইল টক অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, আজকে যে ইন্ডাস্ট্রি যে চ্যালেঞ্জগুলো আসলে সেটাকেই আমরা মোকাবেলা করার জন্য কাজ করব। তো সেখানে নাম্বার 1 হচ্ছে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি আজকে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাজ এ কান্ট্রি। ফার্স্ট অফ অল বাংলাদেশকে প্রপারলি ব্র্যান্ডিং করা এবং বিজিএমএ কে ব্র্যান্ডিং করা তার সাথে সাথে। তো নাম্বার 1 হচ্ছে বাংলাদেশে যে আমরা যে ইমেজ ক্রাইসিসটা আমরা দেখি, যেই কারণে কিন্তু আমাদের ওভারঅল এক হচ্ছে যে ব্যবসা বাড়ানোর জন্য আমাদের অসুবিধা হয় এবং ব্যবসার দাম যেটা প্রাইস পেতেও কিন্তু আমাদের অসুবিধা হয়। এই লো ইমেজ যেটা যে শুধু নেগেটিভ নিউজগুলো সামনে চলে আসে। তো আমরা চেষ্টা করবো যে ভালো ভালো নিউজ, ভালো ভালো ফার্স্ট অফ অল অ্যাক্টিভিটিস করতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু প্ল্যান দ্য অ্যাক্টিভিটিস এবং সেগুলোকে প্রমোট করা। এবং প্রমোট করার বিভিন্ন রকম চ্যানেল থাকে, সেটা ডিরেক্ট নিউজ আর্টিকেল হতে পারে, সেটা লবিস অ্যাপয়েন্টমেন্ট হতে পারে। তো দের ইজ এ সিস্টেমেটিক ওয়ে টু ডু দ্যাট, এবং এমবেসিগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। তো আশা করি আমরা সেই বিষয়ে কাজ করতে পারবো। তার সাথে সাথে বিজিএম এর যে ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি যে আমাদের সবার আগে নিজের দেশে বুঝতে হবে যে ইন্ডাস্ট্রিটা, গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা কত ইম্পর্টেন্ট, এবং যদি ইম্পর্টেন্ট হয় তাহলে সবার সাপোর্ট লাগবে আমাদের। এবং আশা করি যে আমাদের দেশে যারা স্টেক হোল্ডার আছে, ফ্রম দ্য নিউজ রিপোর্টার্স টু দ্য ওয়ার্কার ইউনিয়নস, ওয়ার্কার রিপ্রেজেন্টেশন টু আদার বিজনেস বডিজ, বেসিক্যালি সবাই মিলে যদি আমরা গার্মেন্টের ইম্পর্টেন্সটা বুঝি এবং এটার কন্ট্রিবিউশনটা ইকোনমি বুঝি, তাহলে কিন্তু আমরা এটাকে সুন্দর করে ব্র্যান্ডিং করতে পারবো। সেকেন্ড হচ্ছে যেটা আমরা দেখছি যে প্রাইস এবং মার্কেট অ্যাক্সেস। প্রাইসিং এর ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে বিজিএম এর থ্রুতে প্রাইস অ্যাকচুয়ালি আমরা যেটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করি সেটা হচ্ছে যে আর্নিংস পার মিনিট এবং কস্ট পার মিনিট, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো এগুলো কিন্তু মালিকদের বুঝতে হবে। তো আমরা আশা করি আমরা বিভিন্ন রকম ট্রেনিং, সিম্পোজিয়াম আমরা করতে পারবো, যেটার মাধ্যমে আমরা সবাইকে একসাথে বুঝতে হবে যে আমার কস্ট কি এবং আমাদের কি প্রাইস হওয়া উচিত, এবং আমাদের দেশে কিন্তু সেই জিনিসটা বাড়তে হবে। কারণ আমরা যদি সার্ভাইভ করতে হয় আমাদের প্রপার নেগোসিয়েশন স্কিলগুলো জানতে হবে। এবং নতুন মার্কেট অ্যাক্সেস যদি আমরা দেখি, বর্তমান কিন্তু আমেরিকা এবং ইউরোপ বাজার নির্দিষ্ট আমাদের একদম খুব সীমিত বাজার, প্রচুর অপরচুনিটি আছে। যেরকম চায়না, ইটস ওভার $1 বিলিয়ন। আমরা রাশিয়ার কথা শুনছি যে রাশিয়াও আমাদের বিশাল বাজার রয়েছে। যদি আমরা চায়না যদি ধরি, আমরা ইন্ডিয়া যদি ধরি, এখানে প্রচুর বিভিন্ন রকম, যেরকম চায়না ডিউটি ফ্রি, কিন্তু চায়নায় কিছুটা মার্কেট ডিফারেন্স আছে। হ্যাঁ, যেরকম ওখানে ক্রেডিট সেল করতে হয়, ওখানে অফিস সেট আপ করতে হবে আমাদের বেশ কিছু। ইন্ডিয়াতে ডিউটি ফ্রি, বাট দের আর লট অফ নন ট্যারিফ ব্যারিয়ার্স বেসিক্যালি, যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সাউথ আমেরিকা একটা বড় মার্কেট আছে, এখানে সেখানে মার্কেট শেয়ার যে আছে সেটার আন্ডারে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট করলে ওখানে অলমোস্ট 34% মতো ডিউটি থাকে। আর একটি বিষয়, রাশিয়া ইজ আনাদার বিগ মার্কেট। আমরা সেগুলো নিয়ে আমরা কাজ করব। আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই অ্যাকর্ড অ্যালায়েন্স থাকার সময় অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে, তারা সংস্কার কাজ কমপ্লিট করতে পারেনি অনেক ক্ষেত্রে। তো তারা বাজার হারিয়েছে, তারা আসলে ব্যবসা করতে পারছে না, তাদের জন্য কি করবে? আমি আসতেছি, আমরা যদি ম্যানিফেস্টোর থার্ড পয়েন্টে যাই, সেটা হচ্ছে যে এফিশিয়েন্সি এবং ওয়েজেস। যে আমাদের যে এত বড় একটা ওয়ার্কার পপুলেশন, আপনি যদি দেখেন আমরা কিন্তু প্রপার ট্রেনিং ইনস্টিটিউট, যে আমরা বেতন বাড়বে, আমরা কিন্তু ওয়েলকাম করি যে বেতন আস্তে আস্তে বাড়তে হবে ইনফ্লেশনের সাথে সাথে, কিন্তু তার সাথে সাথে কিন্তু এফিসিয়েন্সি এবং স্কিল সেটটাকে বাড়াতে হবে। তো সেটা নিয়ে প্রচুর কাজ করার সুযোগ আছে, এবং আমি আশা করবো যে সব স্টেক হোল্ডারে যেন একসাথে এসে আমাদের বর্তমান এফিসিয়েন্সি অ্যারাউন্ড 45% বাংলাদেশে যদি দেখি, চায়নাতে সেটা অলমোস্ট 100% রিচ করেছে। তো আমরা উই হ্যাভ টু ব্রিং ইট টু 70-80% থ্রু ওয়ার্কার্স ট্রেনিং, থ্রু মিড লেভেল ম্যানেজমেন্ট ট্রেনিং। এটা তো অনেক কাজ আছে। তার সাথে সাথে যেটা বললাম যে ওয়েজেস, লিভিং ওয়েজেস, এগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এরপরে যেটা সাস্টেনেবিলিটি, যেটা আপনি যেটা বলছেন, যে কারখানাগুলো আসলে ব্যবসা করতে পারছে, আমরা তো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটাকে $50 বিলিয়ন যে টার্গেটটা সেখানে নিতে হবে। তো নিতে হলে আমাদের একটা সাস্টেনেবল একটা অ্যাটমসফিয়ার দরকার। তো সাস্টেনেবলের মধ্যে সেখানে কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা, সেটা চলে আসতেছে। তো লাস্ট বিগত 2 থেকে 3 বছরে কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরিগুলো প্রচুর কাজ করেছে অ্যাকর্ড অ্যালায়েন্সে, এবং বেশ ভালো পয়েন্ট অ্যাচিভ করছে। অ্যাকর্ড অ্যালায়েন্স কিন্তু অন্য কোনো কম্পিটিং কান্ট্রিতে কিন্তু নেই। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু অলরেডি উই হ্যাভ স্পেন্ড আ লট অফ মানি টু ব্রিং আওয়ার ফ্যাক্টরি স্ট্যান্ডার্ডস টু এ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। তো এখন এটাকে পজিটিভলি মার্কেটিং করতে হবে।
তো অ্যাকর্ড অ্যালায়েন্সের যে বিষয়টা আছে যে অ্যাকর্ড অ্যালায়েন্স অ্যাকচুয়ালি অ্যালায়েন্স অলরেডি চলে যাচ্ছে এবং অ্যাকর্ডও কিন্তু যাওয়ার প্রক্রিয়াতে আছে আর কি, এবং হয়তোবা অ্যাকর্ড থাকা উচিত না হয়তোবা লং টার্মে যদি আমরা দেখি, কারণ আমাদের একটা সভরেন কান্ট্রি, আমাদের নিজেদের এসব থাকা উচিত। অ্যাকর্ডের সব ইঞ্জিনিয়ার কিন্তু বাংলাদেশি, হ্যাঁ, এবং যত ফায়ার সেফটি স্ট্রাকচারাল সবকিছু কিন্তু বাংলাদেশি ইঞ্জিনিয়ার, বাংলাদেশি টেকনিক্যাল লোক দিয়ে কিন্তু আমরা করছি। সুতরাং এটা কেন আমরা নিজেরা কেন করতে পারবো না? কিন্তু এই ট্রানজিশন প্রসেসটা আমরা খুব সুন্দর মতো করতে হবে, এটা একটা পার্ট অফ দ্য ব্র্যান্ডিং চলে আসবে, সেটা নিশ্চয়ই খুব দারুণভাবে করবে বিজেপির নতুন, এবং ইনশাআল্লাহ আমাদের যে নতুন লিডারশিপ আসছে আমরা করতে পারবো ইনশাআল্লাহ সুন্দর করে সেটা। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফ জহির আমাদেরকে টালি খাতায় সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি দর্শক, এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের টালি খাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।